আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? হাসান ভাই, হাসান ভাই স্লাইড কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে যে পদার্থ দ্বিতীয় পত্র, পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্রের অধ্যায় এক। অধ্যায় একে আছে আমাদের তাপগতিবিদ্যা। হ্যাঁ, দ্বিতীয় পত্র পড়ানোবেন ভাই? হ্যাঁ, কেন দ্বিতীয় পত্র কি ভয় লাগে নাকি? না ভাই, প্রথম পত্রে তো এখনো। না, সমস্যা নাই। প্রথম পত্র কি শেষ হয় নাই? আগের পড়ানোর যেগুলো সেগুলো কি শেষ হয় নাই অধ্যায়? না ভাই, প্রথম পত্র তো এখন শেষ হয় নাই। মানে প্রথম তিনটা অধ্যায় শেষ হয়েছে। প্রথম পত্র তো পুরোটা শেষ হওয়ার দরকার নাই। অধ্যায় শেষ হয়েছে কিনা সেটা, যে অধ্যায় আহ, পড়ানো হচ্ছিল সেই অধ্যায় তো শেষ হয়েছে, তাই না? জি ভাই, তৃতীয় অধ্যায় পর্যন্ত হয়েছে, তৃতীয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। আমি এরপরে তো আপনাদের যেগুলো সেগুলো পড়াবো, সমস্যা নাই। আপনাদের ফিজিক্স ক্লাসটা আমিই নিব, তো ওইটা নিয়ে টেনশন করার কিছুই নাই। আমি মানে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে যে পদার্থ দ্বিতীয় পত্রের অধ্যায় এক। তো বই আছে আপনার কাছে? না ভাই, প্রথম পত্রটা আছে ভাই, দ্বিতীয় পত্র নেই, দ্বিতীয় পত্র তো কিনি নাই। আচ্ছা, দ্বিতীয় পত্র কলেজে, আচ্ছা শুরু কিনে ফেলবেন, সমস্যা নাই। যেটা আপনাদের কলেজের বেশি ইউজ হবে, বা কি বলে এটাকে, কলেজের টিচাররা যেটা ইউজ করে সেটাই নিয়ে কিনে কিনে ফেলবেন। কারণ এই যে আমি আজকে পড়াচ্ছি, এখন আমি তো সব কিছু আর স্লাইডে নিয়ে আসি নাই। আমি তো মনে করছি যে আপনার কাছে বই আছে, আমি জাস্ট হিডিংস গুলো বলবো ও কিছু বুঝাই দিব, বাকিগুলা আপনি নিজে নিজে পড়বেন আর কি। তো ম্যানেজ করতে ভাই পারবেন বই না? তো বই ম্যানেজ করতে পারবেন না নেক্সট টাইমে নাকি? ভাই বলতে পারতেছি না ভাই। কেন, আশেপাশে কি লাইব্রেরি নাই? ভাই লাইব্রেরি তো আছে ভাই। হ্যাঁ। ভাই, নতুন বই কোনটা কিনবো এটা তো জানি না ভাই। প্রথম পত্র কার্ডটা ইউজ করেন। ভাই ইসাক আমির হোসেন। ইসাক আমির হোসেন স্যারের যদি ইউজ করেন তাহলে দ্বিতীয় পত্র ইসাক আমির হোসেন স্যারের ইউজ করতে পারেন, সমস্যা নাই। তাছাড়া শাহজাহান তপন স্যার আছে, ওনাদেরটাও ইউজ করতে পারেন। আচ্ছা, প্রথমে বেশ আমি সাধারণত অনেকে সহজ করে লিখছে বলে খুব। হ্যাঁ, শাহজাহান তপন স্যার কি করছে বইয়ে? সহজ করে বলে লিখছে বলে খুব। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, একটু কিরম জানি মানে বলতেছি ভাইয়া, খুব বড় সহজ করে লিখছে শাহজাহান তপন স্যার। সহজ করছে বলতে। না, আমি যেটা পড়তেছি বা পড়াচ্ছি আপনাদের, আমি তো সহজ কিছু পেলাম না। প্রথম পত্রের হালকা পাতলা সহজ আছে, দ্বিতীয় পত্রের তেমন কোনো সহজ নাই। আর দ্বিতীয় পত্র মানেই তো হায়ার লেভেল, এটা একটু কঠিন হবেই, হালকা পাতলা। আচ্ছা, আমি প্রথমে আজকে যেগুলো পড়াবো সেগুলো এতটা কঠিনও না, জাস্ট সহজ। তারপরে বিবেচনা করে। আপনি কে ভাই? আপনি হ্যাঁ দ্বিতীয় পত্র শুরু করে দেবেন না প্রথম পত্র থেকে আর নিবেন না, আর অধ্যায় পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ, প্রথম পত্র পড়াবো। আচ্ছা, আজকের ক্লাসে কিছু এই অধ্যায়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যেগুলো আপনাদের মানে বুঝতে পারবেন, তো এই পর্যন্ত পড়াই। তারপর নেক্সট ক্লাস থেকে সেটা আমরা আমাদের যারা মানে অ্যাডমিন আছে ওনাদের সাথে কথা বলে তারপরে মানে ডিসিশন নেওয়া হবে যে আসলে আপনাদের কোনটা প্রথম পত্র পড়ানো হবে না দ্বিতীয় পত্র পড়ানো হবে। ঠিক আছে, আজকে আপাতত আমরা দ্বিতীয় পত্রটাই পড়ি। তারপর এটা যা পড়বেন অবশ্যই বুঝতে পারবেন, টেনশনের কিছুই নেই। সামনে খাতা কলম রাখেন তাইলেই হবে। ওকে, আমরা দ্বিতীয় পত্র, ওকে ভাই। হ্যাঁ, তাপগতিবিদ্যার দ্বিতীয় পত্র থেকে যা যা শিখতে পারবো সেটা হচ্ছে যে প্রথমত তাপমাত্রা পরিমাপের নীতি। তাপমাত্রা পরিমাপের নীতি এই কথাটার দ্বারা যেটা বুঝতেছি যে তাপ আর তাপমাত্রা, তাপ হচ্ছে যে অভ্যন্তরীণ একটা অবস্থা। তাপ অভ্যন্তরীণ একটা অবস্থা, যেমন আপনার শরীরে শরীরে যে তাপ আছে
আর শরীরের যে তাপমাত্রা আছে দুটো কিন্তু সমান না। এই তাপমাত্রা বা তাপ এগুলোর পরিমাপের নীতি সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে তাপগতিবিদ্যার সূত্র জানবো, কারা সূত্রগুলো আবিষ্কার করছে, তাপীয় সিস্টেম, সিস্টেম বলতে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যাওয়ার উপায় এগুলো। তারপর আর কিছু ওই যে কঠিন কঠিন কথা আছে, এগুলো এখন আর পড়াবো না, যেমন প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী, কার্নোচক্র, রেফ্রিজারেটর, ইঞ্জিনের দক্ষতা, এনট্রপি, বিশৃঙ্খলা, এগুলো আপাতত পড়াবো না। এগুলো মানে এই অধ্যায় থেকে এগুলো শিখতে পারবো আমরা। আচ্ছা এই তারপর অধ্যায় কি অঙ্ক আছে অনেক ভাই? না, তেমন কোনো ম্যাথমেটিক্স নাই, তবে হ্যাঁ আমি আজকে যা পড়াবো এগুলোর মধ্যে ম্যাথমেটিক্স থাকবে, একটু সহজ টাইপের। কারণ যেহেতু দ্বিতীয় পত্র, আর হঠাৎ করে যেহেতু শুরু করছি, কারণ হঠাৎ করে শুরু করার কারণ হচ্ছে আমাদের রুটিনটা চেঞ্জ হয়েছে। আগে হয়তো বা আপনাদের আপনিত, হ্যাঁ এর মানে রুটিন চেঞ্জ হয়েছে, এখন থেকে জি। আমি নিব। আর আমি যেমন আগে ম্যাথ নিতাম, এখন আর ম্যাথ নিব না। তো কিছু সঙ্গত কারণে হয়তো বা চেঞ্জ হয়েছে। এই কারণে আমি চাচ্ছি যে পদার্থ দ্বিতীয় পত্র থেকে শুরু করতে। এখন যদি আপনাদের কাছে এটা কঠিন লাগে, অবশ্যই আমি পদার্থ প্রথম পত্রে চলে আসবো। আগে দেখেন কিরকম লাগে, তারপরে ক্লাস শেষে বলবেন, ওকে? ম্যাথমেটিক্স অবশ্যই আছে, ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্স নাই। ফিজিক্স প্রত্যেকটা অধ্যায় ম্যাথমেটিক্সের, ম্যাথমেটিক্স টাইপের আর কি। ভাই প্রথম পত্র, ভাই কোন পত্রে বেশি ম্যাথ? কোন পত্র বেশি ম্যাথ বলতে ভাইয়া দুই পত্রেরই সমান, কিন্তু দ্বিতীয় পত্রের ম্যাথগুলো কঠিন। ও আচ্ছা। বুঝতে পারছেন? কেন আপনি ম্যাথমেটিক্স কি ভয় পান নাকি? হ্যাঁ না ভাই, ভয় পাই না ভাই। ভাইয়া, ভয় পাইলে ভাইয়া তাহলে সায়েন্সটা আপনার জন্য কঠিন হয়ে যাবে যদি আপনি ভয় পান। ভাইয়া প্রশ্ন কি এরকম ঘুরে ঘুরে করবে নাকি ভাই একটু সাবলীল রাখবে ভাইয়া, ওই দ্বিতীয় পত্রের কঠিনত্বর দিকে তাকায়? ভাইয়া প্রশ্ন অবশ্যই ঘুরাবে, কোনো প্রশ্নের সাথে কোনো মিল পাবেন না, শুধুমাত্র জ্ঞানমূলক অনুধাবনে কিছু মিল পাইতে পারেন। উচ্চতর দক্ষতা, তারপরে হলো গিয়ে প্রয়োগ, 3 আর 4 মার্ক যেগুলা, সেগুলো আপনি তো অবশ্যই ঘুরানো পেঁচানো পাবেনই। সে কারণে আপনাকে বই পুরা পড়তে হবে। আমি শুধু আপনাকে ধরাই দিব যে এই জায়গাটা আপনি পড়বেন, স্টার্টিংটা আমি করাই দিব। কিন্তু আপনার কাজ যেটা, সেটা হচ্ছে যে বইটা পুরাটা পড়া, পইরা না বুঝা, কোনো লাইন না বুঝলে তখন আমরা তো 24 ঘন্টাই আছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। না বুঝলে তখন আমরা কি করব, বুঝাই দিব। বা ওই যেই টপিকটা বা যে, হ্যাঁ যে টপিকটা বুঝতে পারবেন না সেই টপিকের ছবি তুললে আপনারা ফেসবুকে পাঠাই দিবেন, যে কোনো একটা মাধ্যমে পাঠাবেন। এটা আমাদের কাছে আসলে অবশ্যই আমি আপনাদের বুঝাই দিব, কিন্তু ঘুরায় আসবে, কোশ্চেনগুলো অবশ্যই ঘুরায় আসবে, কোনো মিল পাবেন না, যেহেতু সৃজনশীল ঘুরায় আসবে। কথা বোঝা গেছে? এই কারণে প্রচুর পড়তে হবে। আর না পড়লে আপনি কোশ্চেন ঘুরায় আসলে কিন্তু ধরতে পারবেন না। কিরকম টাইপের ঘুরে আসতে পারে সেগুলোও আমি বলবো, এগুলো নিয়ে টেনশন করার কিছুই নাই। পড়তে হবে, মানে এই জিনিসগুলো একটু বইটা পড়তে হবে। কারণ বইয়ে হচ্ছে আপনার একটা অধ্যায়ে 30 থেকে 40টা পৃষ্ঠা। আমি তো আর 30 থেকে 40টা স্লাইড বানালে দেখা যাবে যে কতদিন যাবে, অনেকগুলো ক্লাস যাবে, তাই না? তো আমি যেমন এখানে কি নিয়ে আসছি, তাপ ও তাপমাত্রা শুধু কথাটা নিয়ে আসছি এখানে। বইয়ের মধ্যে তাপ ও তাপমাত্রা লিখে তার ইলিভেশন 2 পৃষ্ঠার মতো করছে। আমি শুধু এখানে একটা স্লাইডের উপরের টুক খালি নিয়ে আসছি, যে এতটুকু শুধু নিয়ে আসছি তাপ ও তাপমাত্রার। কিন্তু আমি বাকিগুলো কি মুখে বলবো, মুখে বলে বুঝাই দিব, তাহলে বই খুললে পড়লে বুঝতে মাথায় তাড়াতাড়ি আসবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, ঘুরায় আসবে, এটা প্রিপারেশন নিয়ে রাখেন, ওইভাবে পড়বেন। আর জুবাইর ভাই, আপনি মনে হয় একটু ফাঁকিবাজি হয়ে গেছেন, একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করেন। বুঝতে পারছেন জুবাইর ভাই? জি জি, আচ্ছা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস হন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আর 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 কিছু কোশ্চেন আছে? কোনো কিছু না জানার? ভাই, নাই। না ভাইয়া, শুরু নাই। করেন। আচ্ছা তাহলে অধ্যায়টা শুরু করি। ভয় পাওয়ার কিছুই নেই, কোনো কিছু না বুঝলে তো আমি আছি, সমস্যা কি? ভয় পাওয়ার কি আছে? বুঝাই দেওয়ার যতটুকু বুঝাই দিতে পারবো ততটুকু আপনাদের কাজে লাগবে। ভাই হ্যাঁ। ভাই, আপনার এই ভিডিওটা কি পরে পাবো ভাইয়া? কেন ভাই টেনশন কেন হইতেছে? পাবেন, ভিডিও কি পান নাই এর আগে আমার ভিডিওগুলো? ভাই আপনার ভিডিও তো দেখি নাই, মানে ক্লাস করছি তো সেজন্য আর দেখি নাই। আচ্ছা দেখবেন, ক্লাস দেখেন নাই কেন? না দেখলে তাহলে আপনারা যদি না দেখেন তাহলে ভিডিও দিয়ে লাভ কি? হ্যাঁ ভিডিও পাবেন, অবশ্যই পাবেন। যা পড়াবো এগুলোর প্রত্যেক ভিডিও পাবেন, সবগুলোরই ভিডিও, প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও আছে, ভিডিও পাবেন। রেকর্ড, সবগুলোই তো রেকর্ড হয়। আচ্ছা তাহলে শুরু করা যাক। এখানে
তাপ ও তাপমাত্রা, তাপ হচ্ছে, তাপ আর তাপমাত্রা দুটো আলাদা জিনিস। তাপ, তাপটা হচ্ছে টোটালি সবগুলো শক্তি। তো শক্তির অভ্যন্তরীণ একটা শক্তির কথা বলা থাকে, যে অভ্যন্তরীণ শক্তির অবস্থাটা হচ্ছে তাপ। কোনো কিছু যে অভ্যন্তরীণ শক্তি আমরা মেজার করব সেটা হচ্ছে তাপ। যেমন একটা কাপের মধ্যে যদি আপনি গরম পানি রাখেন, সেই কাপটা ধরলে একটা তাপ অনুভূত হবে, তাই না? তাপ অনুভূত হবে না? হবে। জি ভাই। হ্যাঁ, কিন্তু এই তাপটা কত এটা বলতে পারবো না, আমরা বলবো তাপমাত্রা কত। সেই তাপমাত্রা মাপার জন্য কি করা যেতে পারে? একটা থার্মোমিটার দেওয়া যেতে পারে, হাই কোয়ালিটি থার্মোমিটার দেওয়া যেতে পারে। আবার আপনি এই কি বলে এটাকে, এই যে মানুষের জ্বর মাপে ওই থার্মোমিটার যদি আপনি গরম 100 ডিগ্রি সেলসিয়াস দেন, দেখবেন যে ওইটা ফাইটা গেছে। ওইটার জন্য আলাদা থার্মোমিটার পাওয়া যায়। যাই হোক, তো তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য এটাই হচ্ছে যে তাপ হচ্ছে অভ্যন্তরীণ একটা শক্তি, আর তাপমাত্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বস্তুর তাপীয় অবস্থা। যেমন আমি এখানে বললাম আপনাকে গরম পানি ছিল, গরম পানিটা কি? তার তাপীয় একটা অবস্থা। সেই অবস্থাটা নির্ণয় করার জন্য সেই তাপমাত্রা প্রয়োজন হয়, আর সেই তাপমাত্রা নির্ণয় করার জন্য থার্মোমিটার বা অন্যান্য থার্মোমিটার, বেশিরভাগ সময় তাপমাত্রা নির্ণয়ের জন্য থার্মোমিটারই ইউজ হয় বেশিরভাগ সময়। তো দেখা যাচ্ছে কি তাপটা রয়েছে এই গ্লাসের মধ্যে, এই গ্লাসের তাপ অনুভূত হচ্ছে আমাদের শরীরে, এবং সেটা এক পর্যায়ে ঠান্ডা হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যায় মূলত পরিবেশের বাহ্যিক যে পরিবেশের আবহাওয়া, এই আবহাওয়ার কারণে সেটা ঠান্ডা হয়ে যায়। ওই অবস্থায় আমি যদি থার্মোমিটার গ্লাসে দিই, তাহলে সেটা একটা রিডিং আসে থার্মোমিটারে, আর সেটাই হচ্ছে তাপমাত্রা। বোঝা গেছে? তাপমাত্রার পরিমাণ বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হাসান ভাই চুপ হয়ে আছেন যে, না চলে গেছে নাকি? না ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, গতিবিদ্যার যে শূন্যতম সূত্র, মানে একটা নাম, সূত্রের অনেক সূত্র আছে, সূত্রের একটা হচ্ছে শূন্যতম সূত্র। সেটা আবিষ্কার করছে যে আর.এস. ফাউলার, এই যে আমাদের স্বনামধন্য লোক। উনি কিন্তু যুদ্ধও করছে, ওনার অনেক কৃতিত্ব আছে, চাইলে আপনারা উইকিপিডিয়া দেখতে পারেন। তো উনি শূন্যতম সূত্রটা আবিষ্কার করছে। তো শূন্যতম সূত্রটা কি? শূন্যতম সূত্র হচ্ছে এরকম, একটা বস্তু রাখলাম এখানে, এখানে আর একটা বস্তু রাখলাম, দুইটা বস্তুর সাথে যখন তাপীয় সাম্যাবস্থা, সাম্যাবস্থা বলতে সাম্যাবস্থা এই কথাটা আমরা 9 10-এ পড়ে আসছি। তারপর আমি আরেকবার বলি সাম্যাবস্থা কি। যখন কোনো একটা পজিশন থেকে, সাপোজ এটা একটা পজিশন, এই পজিশন থেকে এই একটা রেখা এভাবে গেছে, আবার এই পজিশন থেকে আরেকটা রেখা এভাবে আসতেছে, যখন তারা দুইজন একটা এই একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে, তখনই সেটা হচ্ছে একটা সাম্যাবস্থা। মনে পড়ছে 9 10-এর পড়া? জি ভাই, মনে পড়ছে। 9 10-এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক ছিল লা শাতেলীয় নীতি, মনে আছে এটা? জি ভাই, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। এটা হয়তোবা এটা তো রসায়নে ছিল মনে হয় ভাই। হ্যাঁ, রসায়নেই ছিল। রসায়নে থাকলে সেটা ফিজিক্সেও কাজে লাগে সাম্যাবস্থার ক্ষেত্রে। যেমন আমি এখানে একটা সাম্যাবস্থার কথা নিয়ে এসেছি, তো এটার ক্ষেত্রে এটা লাগে, কারণ লা শাতেলীয় নীতির মধ্যে সাম্যাবস্থার একটা কথা ছিল, তাপ চাপ যে ঘনমাত্রার। সাম্যাবস্থার উপর প্রভাব। হ্যাঁ, প্রভাব, তাপ চাপ ঘনমাত্রা, তিনটা প্রভাব ছিল। তো ওইটাই একটা এরকম একটা প্রসঙ্গ কাঠামো ছিল। প্রসঙ্গ কাঠামো বলতে এখানে যদি আমি লেখচিত্র আঁকি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস থেকে একটা পয়েন্টে এভাবে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস থেকে একটা পয়েন্টে এভাবে যাচ্ছে। তারা যখন একটা বিন্দুতে এসে সাম্যাবস্থা ক্রিয়েট করে মিলিত হয়, তখন সেটাকে বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থাটার অর্থ বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, নাকি বোঝা যায় নাই? বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা, হ্যাঁ। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা এভাবেই বলা হয় যে
দুটি বস্তু, এখানে দুটা বস্তু যখন তৃতীয় কোনো বস্তু, মানে এখানে আরেকটা বস্তু আমি রাখলাম, আচ্ছা এখানে মানুষের মুখের চেহারা হয়ে গেছে, যাই হোক ওটা ইগনোর করবেন। তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, এরা দুইজন একসাথে কথা বলতেছে, এরা দুইজন যখন এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, মানে এরকম এসে মিলে যাবে যখন তাপীয় সাম্যাবস্থা থাকে, বুঝতে পারতেছেন কথা? দুইটা বস্তু যখন তৃতীয় কোনো বস্তুর সাথে, দুইটা বস্তু কি কি, এই এক এই দুই, এই দুইটা বস্তু যখন তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, মানে তারা এই দুইটা বস্তুর দুইটা রেড কালার, এটাকে ধরলাম, এই যে এই দুইটা রেড কালার একসাথে এসে তৃতীয় বস্তুর সাথে এখানে এসে মিলিত হয়ে গেছে, তাপীয় সাম্যাবস্থা হয়েছে। তখন কি বলতেছে যে এই যে তাপীয় সাম্যাবস্থা থাকার কারণে এই যে প্রথমত দুটো বস্তু, এই যে দুটো বস্তু পরস্পরের এই পরস্পরের মানে তাদের মধ্যবর্তী, তাদের দুইটার মাঝখানে, এই দুজনের মধ্যে, মনে করেন আমি আর হাসান ভাই, আমরা দুজন বস্তু, তৃতীয় বস্তু হচ্ছে জুবাইর ভাই, ওকে? তা আমি আর হাসান ভাই জুবাইর ভাইয়ের সাথে এই সাম্যাবস্থায় আসছি, এই যে এই সাম্যাবস্থায় আসছি, এইভাবে সাম্যাবস্থায় আসছি। সাম্যাবস্থায় আসার পরে আমার আর হাসান ভাই, আমরা দুজন হইতেছে, আমি আর হাসান আমরা দুজন হচ্ছে প্রথম দুইটা বস্তু, আর জুবাইর হচ্ছে তৃতীয় বস্তু। তাহলে আমি আর হাসান যখন জুবাইরের সাথে যখন সমান ক্যাটাগরিতে চলে আসছি, তার মানে আমার আর হাসানের মাঝখানে অবশ্যই কি আছে, সমান আছে, আমাদের দুজনের মধ্যে অবশ্যই সমান আছে। আমাদের দুজনের মধ্যে সমান থাকার কারণে কি হইতে পারতেছি, আমরা জুবাইর ভাইয়ের সাথে, হ্যাঁ জুবাইর ভাইয়ের সাথে সাম্যাবস্থায় আসতে পারতেছি। তার মানে কথাটা এরকম, আমি যদি এখানে একটা বরফ রাখি, এখানে যদি আরেকটা বরফ রাখি, আর এখানে যদি পানি রাখি, এই দুইটা বরফ যখন পানিতে ছাড়া হবে, তারা কি পানি হবে না একটা পর্যায়ে? জি। এখন যে উদাহরণটা দিতেছি সেটা বোঝার জন্য সবচেয়ে সহজ। যখন এই দুইটা বরফকে আমি পানির মধ্যে রাখবো, তখন এই দুইটা বরফ গলে পানি হয়ে যাবে, তখন তারা একটা সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে যখন সাম্যাবস্থায় চলে আসবে, তখন এই দুইটার বরফের কি কোনো অস্তিত্ব আছে? না ভাই। যখন নাই, হ্যাঁ যখন অস্তিত্ব নাই এদের, তখন বোঝা যেতেছে কি ওই দুইটা বরফ সমান, তাই না? পানির সাথে মিলে গেছে, তারা সমান হয়ে গেছে। জি জি ভাই, সমান হয়ে গেছে না, সবই তো পানি হয়ে গেছে, তখন কি তারা সবাই সমান হয়ে গেছে। কথাটা হলো এইরকমই, যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় অবস্থায় থাকে, আমি আবার বলতেছি, এটা কিন্তু আমি আপনাদের মুখ থেকে শুনবো, আমি এখন বলতেছি এটা আমি আপনাদের মুখ থেকে শুনবো, দরকার হলে আপনার খাতায় লিখে নিতে পারেন, যেহেতু আপনাদের বইটা নাই, খাতায় চালিয়ে লিখে নিতে পারেন। তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্র আমি বলি, লিখেন, এখনই লিখেন। খাতা কলম আছে সামনে? আছে ভাই আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে লিখেন, আমি বলি। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, এতটুকু লেখা হইলে বলবেন। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, লেখা হয়েছে? দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথম বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। বোঝা যাচ্ছে? তবে প্রথম বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আবার বলি, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথম বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। মানে এই দুইটা বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। বলেন তো, হাসান ভাই বলেন আগে, তারপর জুবাইর ভাই শুনবো। হাসান ভাই বলেন।
প্রথম বস্তু দুটি পরস্পরের তাপীয় অবস্থা থাকবে ভাইয়া লাস্টে। তবে প্রথম বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাপীয় সাম্যাবস্থায় থাকবে। জি ভাই। এই জুয়ার ভাই লিখাইছে? জুয়ার ভাই ফাঁকিবাজি না ভাই করতেছেন? লিখে নিবে। জুয়ার ভাই ফাঁকিবাজি করেন না, তাহলে কিন্তু মিস করবেন। আমি কিন্তু হঠাৎ হঠাৎ অনেক ধরনের কুইজ নেই, কুইজে কিন্তু আকর্ষণীয় পুরস্কার থাকে, সো ওগুলো মিস করার চেষ্টা করেন না। জি ভাই। ভাই একবার পরে সুবিধা লিখে বলতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, লিখেন লিখেন লিখেন। ভুলে গেছি তো এই জন্য। লেখা হয়েছে এটা? লেখা হইলে আপনি আগে বলেন। জুবাই ভাই আপনি আগে বলেন কি লিখছেন। ভাইয়া আমি তো লিখিনি ভাই, আপনাকে মানে আমি একটা আব্বু আসছিল তো তাই উঠতে হয়েছিল, এই জন্য ভাই যা মিস হয়ে গেছে। একবার ভাই রিপিট করে লিখে বলতাম আপনার আর কি ভাই। আপনার অনেক এক্সকিউজ। আপনি এভাবে পড়াশোনা করলে কেমনে ভাই বলেন? ভাই এখন আসছে ভাই, কিছু করতে পারবো। পড়বেন যখন তখন তো পড়বেনই, সবকিছু বাদ রাখা। যেমন না যে আম্মু আমাকে ভাই আমি খাবার বলছি দিয়ে, ভাই। খাবার মানে আমি যেটা বলতেছি, আম্মু আমাকে খাবার দিয়ে গেছে হলো 50-এ, 7:50 আম্মু আমাকে খাবার দিয়ে গেছে, ভাত দিয়ে গেছে। আমি সেই ভাত কি বলে এটা ঝুড়ি দিয়ে ঢাকা রাখছি, এখনো খাই নাই, জানেন? তো যখন পড়বেন তখন জি ভাই সরি ভাই, আমি ভাই হ্যাঁ ভুলে গেছি, সরি ওরকম ভাই। ভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু হ্যাঁ হাসান ভাই বলেন কি লিখছেন তাড়াতাড়ি, সময় নাই। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে হ্যাঁ তবে প্রথম বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি। কথাটা বুঝতে পারছেন তো? আমি যেটা বুঝাই দিছি এই বাংলা কথাটা বুঝতে পারতেছেন তো? যেটা আপনি লিখছেন এটা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ ভাই বুঝছি ভাই। নাকি বুঝেন নাই? সূত্রটা বুঝতে পারছেন তো নাকি? জি ভাই, দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় হ্যাঁ, তাপীয় হ্যাঁ ভাই অসাম্যাবস্থা। বুঝছি ভাই বুঝছি। এটা হচ্ছে শূন্যতম সূত্র। আর এর আবিষ্কার হচ্ছে কে? আর.এস. ফাউলার। ওকে, এবং কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, ইনটেক জি ভাই। মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? হ্যাঁ ভাই মুখস্থ হয়েছে ভাই, মুখস্থ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে কিছু জিনিস আছে, এটা নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু দ্বারা বোঝা যেতেছে যে হ্যাঁ তার মানটা কম হবে, ঊর্ধ্ব মানে তার মানটা বেশি হবে। তো এই নিম্ন স্থিরবিন্দু আর ঊর্ধ্ব স্থিরবিন্দু দিয়ে একটা তাপমাত্রার স্কেল নির্ধারণ করা হয়। তাপমাত্রার স্কেল, স্কেলটা এখানে আছে, এই যে এই স্কেলটা। এই স্কেলটা অনেক কমন না, ইম্পর্টেন্ট না? দেখেন তো পরিচিত লাগে কিনা। হাসান ভাই বলেন না, জুবাইর ভাই বলেন তো। জি ভাই ক্লাস 9-10 পড়ছিলাম। হ্যাঁ ক্লাস 9-10 এটা কি মনে আছে বলেন তো? আমি কিন্তু সরাই দিছি, এখন বলেন এটা মনে আছে কিনা। না ভাই মনে নেই। মনে নাই? আচ্ছা এখন আমি একটা টেকনিক শিখাই দেবো, একদম সারা জীবনের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। কি টেকনিক শিখতে আগ্রহী না আমরা নাকি? জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু পরে শিখাই। আগে নিম্ন স্থিরবিন্দু ঊর্ধ্ব স্থিরবিন্দু কি সেটা আগে জানি। নিম্ন স্থিরবিন্দুটা হচ্ছে আমরা যখন একটা তাপমাত্রায় প্রমাণ চাপ কথাটা অনেক শুনছি আমরা 9-10-এ। মানে একটা নির্দিষ্ট চাপ থাকবে, এই চাপে বিশুদ্ধ পানি যখন আপনার মনে করেন যে যখন একটা বিশুদ্ধ পানি বলেন, বরফ বলেন, তাদের একটা প্রমাণ চাপ আছে, প্রমাণ তাপমাত্রা আছে। তো নিম্ন স্থিরবিন্দু তো এটাই, যে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ যখন গলতে শুরু করবে সেটাই হচ্ছে নিম্ন স্থিরবিন্দু। মানে আমার একটা বরফ, সেটা বিশুদ্ধ, তার মধ্যে কোনো খাদ নাই। যেমন আমি আমি এখন কি বলে এটাকে, অ্যালোভেরা চিনেন তো নাকি? ঘৃতকুমারী জি ভাই। অ্যালোভেরা জি কিরকম? ভাই আছে। অ্যালোভেরাটা আছে ভাই। কিরকম বলেন তো? অ্যালোভেরাটা কিরকম? একদম পানি, তাই না? ভাই বড়। জি ভাই। জি ভাইয়া কেন বললেন অ্যালোভেরা কি পানি ওটা নাকি? একটা এর মতো যে জেলির মতো, জি ভাই জেলির মতো। জেলির মতো, হ্যাঁ রাইট। এখন ওই অ্যালোভেরাকে যদি আমি ফ্রিজে রাখি সেটা কিন্তু বরফ হবে, ঠিক আছে, কিন্তু ওইটা বরফটা কিরকম হবে? মালাই আইসক্রিমের মতো। মালাই আইসক্রিম কি একদম বরফ হয়? একটা একটা পানি আইসক্রিম আর একটা মালাই আইসক্রিম, দুটো কিন্তু আলাদা। জি ভাই, এটা তো বড় গলতে থেকে তো এটা। হ্যাঁ, তো যেটা পানি সেটা বিশুদ্ধ, আর পানির মধ্যে যখন কোনো কিছু কোনো ধরনের উপাদান মিশানো হয় সেটা হচ্ছে কি অবিশুদ্ধ। এই কারণে এই কথাটা নিম্ন স্থিরবিন্দুর মধ্যে বিশুদ্ধ কথাটা এই কারণেই আনছে যে বিশুদ্ধ বরফ যখন গলতে শুরু করবে যে তাপমাত্রায়, সেটাই হচ্ছে নিম্ন স্থিরবিন্দু। বুঝা গেছে? বা নিম্ন স্থিরবিন্দুকে বলা হয় বরফ বিন্দু। কি কি বলছি বলেন তো?
ভাই নিম্ন স্থল বিন্দু হচ্ছে ভাই বরফ বিন্দু। বড় বিন্দু, এটা তো বলছি। তার আগে কি বলছি? জুয়ার ভাই আপনি অনেক চালাক। লাস্টের পয়েন্ট বইলা মানে ছাড় পেয়ে গেলে হবে? তার আগে কি বলছি? তার আগে বলছি যে বিশুদ্ধ বরফ যখন গলতে শুরু করে যে তাপমাত্রায়, সেটা হচ্ছে নিম্ন স্থলবিন্দু। বলেন জুয়ার ভাই, বলেন। বিশুদ্ধ বরফ যে তাপমাত্রায় গলতে থাকে সেটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। হ্যাঁ সাবাস, এই যে এখন পারছেন, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা একদম ভুলারই কথা না। আচ্ছা, এটা দ্বারা বোঝাইতেছে কি নিম্ন? আমি যদি পানির নিম্ন চিন্তা করি সেটা বরফ, পানির নিম্ন হচ্ছে বরফ, আর পানির ঊর্ধ্ব কি? বাষ্প না? এটা ফুটতে শুরু করবে। হ্যাঁ, ঊর্ধ্ব মানে বাষ্প। তাহলে 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 এটার সংজ্ঞাটা কিরকম হতে পারে নিজেই বলেন, আপনারাই বলেন। ভাই যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে ঊর্ধ্বস্থির বিন্দু আর কি। হ্যাঁ গুড। কে বলছে এটা? জুবার ভাই? জি ভাই। হ্যাঁ, আপনার মাশাআল্লাহ ব্রেন আছে, কিন্তু আপনি এই কারণে, যাদের বেশি ব্রেন থাকে তারাই বেশি আলসা হয়, ফাঁকিবাজ হয়, পড়তে চায় না। আপনি এভাবে পড়বেন না। হাসান ভাই বুঝতে পারছেন? আপনি হারা গেলেন কেন আবার? জি ভাই। জি ভাই বুঝতে পারছি হ্যাঁ, ভাই। তাহলে নিম্ন হচ্ছে যে বিশুদ্ধ বরফ গলতে যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটা। আর ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে যখন বিশুদ্ধ জলীয় বাষ্প কি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হইতে পারে, পানি, এক কথা পানি, পানি জলীয় বাষ্পে পরিণত হইতে পারে সেটা। ওকে, তাহলে এখানে আর কোনো কোশ্চেন আছে? না ভাই বুঝতে পারছি। না ভাই। হ্যাঁ, ওনাকে চিনে রাখেন। এই লোকটা বেশি দিন হয় না মারা গেছে, 1994 সালে মারা গেছে, মানে আপনাদের জন্মের আগে। অনেক বিজ্ঞানী তো 1800 সালে মারা যায়। উনি হচ্ছে আরএস ফালার, উনি একটু মানে কি বলে বিংশ শতাব্দীতে মারা গেছে। ওকে, তারপরে দেখা যাক সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেল, যেটা বলছিলাম যে একটা টেকনিক শিখাই দেব। এই এত বড় একটা সমীকরণ অনেকের মনে থাকে না। মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, প্রথমটা মনে রাখার দরকার নাই, দ্বিতীয় যেটা সেটা মনে রাখার একটা উপায় হচ্ছে, আমরা কেএফসি চিনি না? কেএফসি, কেএফসি জি ভাই। বার্গার খায় অনেকে, বার্গার, চিকেন, কেএফসি কিন্তু চিকেনের জন্য মূলত। জি ভাই জি। তাহলে আমরা প্রথমে কেএফসি লিখবো, কে এফ সি, কেএফসি। ওকে, বুঝতে পারছি? জি ভাই। আর হ্যাঁ ভাই আর বুঝতে পারছি। অবশ্যই তাদের মধ্যে সমান চিহ্ন থাকবে, এটা তো বাচ্চা পোলাপান, একটা বাচ্চা 2 বছর হইলেও সেও বুঝতে পারবে। আর একটা কোড মনে রাখবেন, কোডটা হলো 595, শেষ, একদম সহজ কোড, কেএফসি 595। যেখান থেকে দেন না কেন 595, যেখান থেকে দেন না কেন, এখান থেকে 595 বসান, ওইখান থেকে বসান, এখান থেকে বসালে একই কথা, এখান থেকে বসালে একই কথা, কিন্তু কেএফসিটা কিন্তু উল্টো দিকে হবে, সামনের দিকে না, এটা মনে রাখবেন। সামনের দিকে দিলেও হবে, সমস্যা নাই, আমি সামনের দিকে দিই, কেএফসি, কে এফ সি, কেএফসি 595 ইকুয়াল দিলাম সবাইকেই। কেলভিনের জন্য 273, এটা ফিক্সড। আমরা যখন কোনো জি ভাই, কিছু এটা আছে। কেলভিনে নিতে যাই, হ্যাঁ, তখন সেটা কিন্তু 273 নিতে হয়, ফিক্সড, জানি না আমরা? জি ভাই। সে কারণে কেলভিনের কে 273 দ্বারা বিয়োগ করব, যেহেতু ফিক্সড। ফারেনহাইটের জন্য 32 ফিক্সড, এটা মনে রাখবেন, ফারেনহাইট মানে 32, আর সেলসিয়াস হলো 0, 0 লেখলে কি না লেখলে কি, সে কারণে এই যে 0। তাহলে কি এটা মনে ভাই, থাকবে? এটা ফারেনহাইটে 32 এটা কিছু হবে? হ্যাঁ হ্যাঁ, কি বললেন? বুঝি নাই, আবার বলেন, আপনার কথাটা বাইরে আসছিল, বলেন। ফারেনহাইটের জন্য 30। ভাইয়া যে ফারেনহাইটের জন্য 32 এটা কিভাবে? এটা হচ্ছে কি, মনে করেন একটা থার্মোমিটার আছে, থার্মোমিটারের ফারেনহাইট স্কেলও আছে, কেলভিন স্কেলও আছে। ফারেনহাইট স্কেলে আপনার আমরা যেমন সেলসিয়াসে কি করি, সেলসিয়াসে আমরা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি কাউন্ট করি না, যেমন পানিতে সেলসিয়াস কত, 0 ডিগ্রি না? একটা পানি, নর্মাল পানির হচ্ছে 0 ডিগ্রি, বা বরফ 0 ডিগ্রি। 99 এরকম ছিল যে বিশুদ্ধ বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করা, এভাবে ছিল। আমি আর 99 ওই পড়ায় যাব না, এটা প্রথম পত্রে থাকতে পারে, পদার্থ প্রথম পত্রে থাকতে পারে, দ্বিতীয় পত্রে আর ওটা বললাম না। আচ্ছা যাই হোক, 0 ডিগ্রি সেলসিয়াস বলতেছি যখন, তখন সে শুরুই হতেছে 0 ডিগ্রি থেকে, শেষ হতেছে কি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফারেনহাইটটা শুরুই হতেছে সে 32 থেকে, শেষ হবে 212-তে। ও আচ্ছা ভাই বুঝতে পারছি। কথা বোঝা গেছে? ফারেনহাইটের কিন্তু
31 থেকে শুরু হবে না, ফারেনহাইট শুরুই হবে 32 থেকে। এটা একটা স্কেলের মান, এই স্কেলে সে 32 থেকে শুরু হয়। যেমন 100 ডিগ্রিতে কি বাষ্পে পরিণত হয়, বলক পারে 100 ডিগ্রি পানি, সে 99তে কি বলক উঠতে শুরু করবে? না, সে কিন্তু 99 না থেকে, ভাই, হ্যাঁ না 100 ভাই। ডিগ্রিতে কিন্তু ফুটতে শুরু করে পানি। তাহলে আমি কিন্তু বলতে পারবো না যে পানি ফুটতে শুরু করে 99 থেকে, এটা বলতে পারবো না। 32-এ আসলে সে ফারেনহাইট হয়ে যাবে, 31-এ সে ফারেনহাইট হবে না। যেমন 99 আসলে সে পানি, কিন্তু 100 আসলে সে বাষ্প হওয়ার সম্ভাবনা থাকে। কথা বোঝা গেছে? এই কারণে প্রত্যেকটা স্কেল, না বুঝলে জি ভাই ভাই, বলেন, বুঝছি। না বুঝলে বলেন, না বুঝলে বলেন, আবার বুঝাবো, না বুঝলে বলেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, স্কেলটা শুরু হয়েছে, ফারেনহাইটের স্কেলটা শুরু হয়েছে 32 থেকে, সেলসিয়াসের স্কেল শুরু হয়েছে 0 থেকে, কেলভিনের শুরু হয়েছে 273 থেকে, 273-এ 0। আপনি যখন সেলসিয়াসে ধরবেন 25, তখন কেলভিনে হবে কত? 298, তাই না? এভাবে শুরু হয়। এই জন্য কেলভিনে 273, ফারেনহাইটে 32, সেলসিয়াসে 0। আর কেএফসি 595। বুঝা গেছে? জি ভাই, এ মনে থাকবে? জি কেএফসি ভাই থাকবে। কেএফসি 595, কেলভিন 273, ফারেনহাইট 32, শেষ। আজীবন মনে থাকার জিনিস এটা। আর এটাতে তো 99 কোর্স ম্যাথমেটিক্স, মানে যত ম্যাথমেটিক্স ছিল, ম্যাথ টার্ম ছিল, সবই করছি এখানে। সো এটা এত কঠিন মনে হয় না। এখান থেকে কি ম্যাথ আসলে পারবেন না নাকি? জি ভাই, পারবো ভাই। পারবো, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে যাই। এটা একটু কঠিন, একটু কঠিন, বেশি না। বুঝাই দিলে সহজ, অনেক সহজ মনে হবে, আগেরগুলোর মতোই। এখানে যে এখানে প্রথমে যে সমীকরণটা আছে, এই যে এইটা, এইটাকে বলা হয়, এই যে এটা, দুইটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ। দুটো স্থির বিন্দু ব্যবহার করে। আচ্ছা, দুটো স্থির বিন্দু ব্যবহার করে বলতে আমি একটা ধরলাম হলো বরফ, আর একটা ধরলাম হলো বাষ্প। আচ্ছা, লেখা খুবই খারাপ হইতেছে, মুখে বলতেছি, সমস্যা নাই। এটা দেখেন, একটা হচ্ছে বরফ আর একটা হচ্ছে বাষ্প। ধরলাম এই দুটো বিন্দু। তো এই দুটো বিন্দুর মধ্যে আমি এদের মধ্যে একটা স্কেল নির্ধারণ করব। বরফ আর বাষ্প, এই দুটো বিন্দু ব্যবহার করে আমি একটা তাপমাত্রা, একটা স্কেল নির্ধারণ করব যে তারা একটা কোন পর্যায়ে আছে। যেমন একটা বরফ যখন একটা বাষ্পের মধ্যে বা বাষ্প বা গরম পানির মধ্যে রাখবো, তখন সেই পানির তাপমাত্রা কি আগের মতোই থাকবে না কিছুটা কমে যাবে, সেটাই হচ্ছে একটা তাপমাত্রার স্কেল নির্ধারণ। বোঝা গেছে নাকি বুঝি নাই? একটা পাত্র, এই পাত্রে নর্মাল পানি আছে, নর্মাল পানি। এই পানির তাপমাত্রা ধরলাম, পরিবেশের তাপমাত্রা 27 ডিগ্রি, রুম টেম্পারেচার 27 ডিগ্রি বা 25 ডিগ্রি। আমেরিকাতে 25 ডিগ্রি ধরা হয় রুম টেম্পারেচার, বাংলাদেশে ধরা হয় 27 ডিগ্রি রুম টেম্পারেচার। মানে আপনি এখন রুমে আছেন, রুমের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি, এরকম। তো পানির তাপমাত্রা 27 ডিগ্রি হবে। 27 ডিগ্রি তাপমাত্রায় আমি 0 ডিগ্রি সেলসিয়াস একটা বরফ, এই বরফটা আমি রাখবো পানির মধ্যে, এই বরফটা রাখবো। তো রাখার পরে পানির তাপমাত্রা কি 27 ডিগ্রি থাকবে, নাকি বাড়বে, নাকি কমবে? বলেন। ভাইয়া, বরফ রাখলে কমে যাবে না এটা? জুবাইর ভাই বলছেন, হাসান ভাই বলেন তো। জি ভাই, এটা বরফ রাখলে তো ভাই গলতে থাকবে, আর যদি মাত্রা রাখা হয় তাহলে এটা তো বাষ্প হতে থাকবে, এটা ঊর্ধ্ব। পরে বাষ্প হইতে থাকবে, এই কথাটা আমার এত জরুরি না। এখানে যেটা হচ্ছে সেটা যে, হ্যাঁ বরফ রাখলে কমতে থাকবে। তাহলে কমলে সে একটা কি নির্দিষ্ট একটা তাপমাত্রায় চলে আসছে না? সেই তাপমাত্রাটা স্কেল নির্ধারণ করার জন্য আমরা এই জি ভাই, ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা কি কি আছে? থিটা মাইনাস থিটা আইস। এখানে থিটা আইসটা হচ্ছে বরফ বিন্দু, থিটা আইস, আইস মানে বরফ।
আর থিটা স্টিম হচ্ছে বাষ্পবিন্দু বা স্টিম বিন্দু। থিটা আইসটা হচ্ছে বরফ বিন্দুর তাপমাত্রা, আর থিটা স্টিম হচ্ছে বাষ্পবিন্দু বা স্টিম বিন্দুর তাপমাত্রা। বুঝা গেছে? এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা জাস্ট মুখস্থ করতে হবে, আর কিছু না। থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস। আর এক্স থিটা, এখানে এক্স থিটা হচ্ছে মান। যখন এই থিটার সাথে এক্স থিটার একটা সম্পর্ক, থিটা আইসের সাথে এক্স আইসের একটা সম্পর্ক, মানে থিটা আইস যখন তাপমাত্রা ছিল তখন এক্স আইস বলতে থিটা আইসের ওই তাপমাত্রার মানটা, সেই মানটা এখানে বসাইতে হবে, এক্স আইস। আর এক্স স্টিম এক্স আইস একই কথা। স্টিমের ক্ষেত্রে এক্স স্টিম, আর আইসের ক্ষেত্রে এক্স আইস। থিটা আইস হচ্ছে বরফ বিন্দু, আর থিটা স্টিম হচ্ছে বাষ্পবিন্দু। এক্স আইস হচ্ছে বরফ বিন্দুর মান, আর এক্স স্টিম হচ্ছে বাষ্পবিন্দুর মান। প্রত্যেকটা টার্মটা বোঝা গেছে নাকি বুঝি নাই? কথাগুলো তো বোঝা গেছে, বরফ বিন্দু, তাপমাত্রা আর মান, এগুলো তো বোঝা গেছে নাকি? মনে হয় না বুঝতে পারছেন। কথাটা তো অনেক আসতে, জাস্ট ফর্মুলাটা একটু খেয়াল করেন। ফর্মুলাটা কিভাবে আসছে আমি একটু বলি। যদি না, আচ্ছা 9-10 এরকম একটা ফর্মুলা ছিল না, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই ফর্মুলাটা কি অনেক কমন মনে হইতেছে না? অনেক পরিচিত মনে হইতেছে না ফর্মুলাটা? জি ভাই জি। কিসের ফর্মুলা এখন আমাকে বলেন? এটা 9-10 পরে আসছেন, এটা কিসের ফর্মুলা? ভাই ঢালের সূত্র না ভাই এটা? ঢালের সূত্র তো হইল গিয়া y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এটা হচ্ছে ঢালের সূত্র। ভাই ভাই সমীকরণ সমাধানের সূত্র যে ওইটা ওইরকম একটা কিছু ভাই হ্যাঁ, এটা। সমীকরণের সূত্র, এটা একটা সমীকরণ বের করার সূত্র, সমাধানের সূত্র। হ্যাঁ ঠিক আছে জুবাইর ভাই। হাসান ভাই কি এখন বুঝতে পারছেন? একটা সমীকরণ বের করা, স্ট্রেট লাইন বলা হয় যেটাকে, স্ট্রেট লাইনের সূত্র এটা। কথা বোঝা গেছে? এটা সমীকরণের সমাধানের সূত্র। এইটার সাথে এটা কি মিল পাইতেছেন? আমি যদি এটাকে y ধরি আর এটাকে যদি x ধরি, জি ভাই মিলে ভাই, মিলে মিলে। তাহলে কি এখন একটু কি সহজ মনে হইতেছে না? জি ভাই। হ্যাঁ, এটা একটা সমীকরণ বের করা হইতেছে, থিটার একটা সমীকরণ বের করা হইতেছে। এই কারণেই থিটা আর এক্স থিটার একটা সমীকরণ বের করার জন্যই মূলত এইভাবে তৈরি করা হয়েছে। কি এখন সহজ হয়েছে মনে হয়েছে? সহজ লাগছে? জি ভাই। আচ্ছা হাসান ভাই, সহজ লাগছে নাকি এখনো কঠিন? আপনি কিন্তু, আমি বুঝতেছি আপনি বুঝতেছেন না, কঠিন লাগতেছে। না ভাই বুঝতেছি ভাই। হ্যাঁ, এখন তো এটা মনে থাকবে না? হ্যাঁ ভাই মনে থাকবে ভাই। হ্যাঁ, অনেক ইজি ভাবে বুঝাই দিছি, তারপর যদি ভাই মনে না থাকে ভাই, সত্যি কথা, এরপরে এর থেকেও ইজি যদি কেউ বুঝাই দিতে পারে তাহলে তো ঠিক আছে। কিন্তু ভাই আমি এর অনেক ইজি ভাবে বুঝাই দিছি যাতে মনে থাকে আপনাদের। এই যে আগের কেএফসিও অনেক ইজি ভাবে বুঝাই দিলাম, এইটাও ভালো করে বুঝাই দিলাম ভাই, মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে জি ভাই। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই যে এখানে লিখলাম সেলসিয়াস স্কেলে থিটা আইসটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে থিটা আইসটা 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে খেয়াল করেন। আর থিটা স্টিমটা 100 ডিগ্রি সেলসিয়াস। জানি 0 ডিগ্রি হচ্ছে বরফের, আর বাষ্পের হচ্ছে 100 ডিগ্রি। আর ফারেনহাইট স্কেলে ওই যে বললাম 32 দিয়ে শুরু হয়, আর স্টিমে 212 দিয়ে শুরু হয়। যখন আমার 32 ডিগ্রিতে চলে আসবে তখন সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলের স্টার্টিং পয়েন্ট। এখন আমি যদি এই ফর্মুলাটাকে সেলসিয়াস স্কেলে রাখতে চাই, তাহলে এই ফর্মুলাটা, এই দুটো মান বসায় কি আসে আমাকে এখনই বলেন, খাতায় লিখেন, দুইজনেই খাতায় তুলেন, এই ফর্মুলাটা খাতায় তুলেন, তুইলাই মান দুটা বসান, সেলসিয়াস স্কেলের মান দুটা বসান, বসায় আমাকে দেখান, করেন অঙ্কটা, করেন সমাধান করেন। ভাই আরেকবার বলেন ভাই। আরেকবার আরেকবার হচ্ছে যে আমার এখানে সেলসিয়াস স্কেলের মান বের করব, দুটি স্থির বিন্দু ব্যবহার করে
তাপমাত্রার স্কেল নির্ধারণ, তাপমাত্রার স্কেল বলতে সেলসিয়াস স্কেল নির্ধারণ। তাপমাত্রা তো এখানে সেলসিয়াস ফারেনহাইট, আমি তাপমাত্রার সেলসিয়াস স্কেল নির্ধারণ করব। তাহলে সেলসিয়াস স্কেলে আমার থিটা আইস হচ্ছে 0, আমার এই থিটা আইসটা আমি মান জানি, এটা হচ্ছে 0, আর থিটা স্টেমের মান হচ্ছে 100। তাহলে এই দুটো মান বসান, বসায়া এই সমীকরণটা সমাধান করেন, কি আসে আমাকে জানান। বুঝেন না এখনো? বুঝেন নাই জুবাইর ভাই, জি হাসান ভাই ভাই? বুঝছি ভাই, করতেছি। হ্যাঁ হ্যাঁ করেন। জাস্ট দেখ থিটা এস আর থিটা স্টিমের মান বসায়া আপনার কি মান আসে, এক্স স্টিম থাকবে, এক্স এস থাকবে, জাস্ট বসে সেলসিয়াস না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ কি শুধু সেলসিয়াস এটা বের করবো না ভাইয়া? কোনটার, এই যে শুধু সেলসিয়াস কে মান বসায় হ্যাঁ সমীকরণটা লিখবো না ভাই শুধু? হ্যাঁ লিখছে ভাই, এখানে আছে থিটা মাইনাস 0 ডিগ্রি বাই 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সমান সমান এক্স থিটা মাইনাস এক্স 0 ডিগ্রি বাই না এক্স না 100 ডিগ্রি মাইনাস না না এক্স 0 না ডিগ্রি। না না না, এখানে যা আছে তাই থাকবে। আমি কি এক্স সাইজ এক্স স্টিমের মান দিছি? আমি না এখানে ভাইয়া। আছে ভাই থিটা মাইনাস 0 ডিগ্রি বাই থিটা বাই 100। হ্যাঁ জিনিসটা এরকম আসবে, আমি একটু দেখাই তাহলে আপনাদের সাথে মিলবে। দেখেন থিটা মাইনাস 0 ডিগ্রি, ওকে, উপরে থাকবে এটা, বাই 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি মানে 100 ডিগ্রি, এটা লিখলাম না, ওকে, ইকুয়াল এইটা যা আছে তাই থাকবে। তাহলে তাহলে এই জায়গায় কি থাকে, থিটা বাই 100 ডিগ্রি ইকুয়াল এটা যা আছে তাই। তাহলে থিটা ইকুয়াল টু কি, এটা ইন্টু 100 লেখা যায় না? থিটা ইকুয়াল টু এটা ইন্টু 100 ডিগ্রি, এটাই হচ্ছে আমার আনসার। সেলসিয়াস স্কেলে আনসার হচ্ছে এটা, যে থিটা ইকুয়াল টু এটা ইন্টু 100। বুঝা গেছে নাকি বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। জি ভাই বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তা এটাই তো, অনেক সহজ না? তাহলে সহজ যদি হয় ফারেনহাইট স্কেলটা বাই করেন। হ্যাঁ বলেন, কি জানি কি বলতেছিলেন, বলেন। এখানে হবে থিটা থিটা ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স বাই সি গুণ 100, এটা হবে ভাই। এই পুরোটার সাথে 100 গুণ হবে, 100 ডিগ্রিটা গুণ হবে, 100 ডিগ্রি সেলসিয়াস, এটা এই পুরোটার সাথে গুণ হবে। শুধু হ্যাঁ উপরেরটার সাথে যদি গুণ করেন এই যে এরকম ব্র্যাকেটে থাকবে সব, শুধু এক্স এর সাথে গুণ না, পুরোটার সাথে গুণ। কেন গুণ হয়েছে? কারণ ও নিচে ছিল, থিটার নিচে 100 ছিল, আমি আর গুণন করে দিলে সেই 100টা এখানে ভাগ ছিল, সে এখানে সে কি গুণ হয়ে যাবে না? জি ভাই। নাকি বুঝি নাই হাসান ভাই, বুঝি নাই? হ্যাঁ বুঝছি ভাই। হ্যাঁ, তাহলে এখানে শুধু থিটা থাকে আর এখানে 100 গুণ হয়ে গেলে সেটাই হলো। বুঝা গেছে জি ভাইয়া? না বুঝলে বলেন, আমি আবার বুঝিয়ে দিব। আবার বুঝাবো? রেসপন্স করেন, বুঝাবো আবার নাকি, না চলে গেছেন কোনটা? না ভাই করতেছি ভাই। কি করতেছেন আপনি, কোনটা করতেছেন? ভাই ফারেনহাইট স্কেলটা করতেছি। ও মানে সেলসিয়াস স্কেলটা বুঝছেন তো নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফারেনহাইট স্কেলটা করেন, কইরা আমাকে বলেন আনসার কত আসে। কি অবস্থা, এত তাড়াতাড়ি বলি যে হচ্ছে ভাই থিটা মাইনাস 32 বাই 180। 180 না? জি ভাই। আচ্ছা থিটা ইকুয়াল টু, ভাই এটা কি এ পাশ ও পাশ কোথায় নিয়ে যেতে হবে ভাই এগুলারে? হ্যাঁ 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 কি বললেন? মানে এ পাশ ও পাশ কিছু করতে হবে 180 আর 32 এ। 180 আর 32 কে কি করব? 32
মানে ভাইয়া এই হ্যাঁ আপনি চাইলে, ডান পাশে নিয়ে হ্যাঁ যেতে আপনি হবে চাইলে নাকি? দুটো যোগ করে দিতে পারেন, চাইলে দুটো যোগ করে দেওয়া যেতে পারে, যোগ করে দিবেন। আবার আমি যোগ করে দিবেন বলতে কি, যখন আপনার এখানে ওইভাবে যোগ করলে হবে না কিন্তু, জিনিসটা এরকম। হবে না ভাইয়া, জাস্ট ফর মান বসানো যাবে। না না, আমি আমি বলি, হ্যাঁ আপনাদের ঠিক আছে, এখানে কিন্তু এভাবে হবে যে আহ, মানটা আসবে এরকম এক্স থিটা, সেটা ক্লিয়ার করে দিই, এরকম আসবে। এই জায়গায় তো থিটা থাকবে, আর এই জায়গায় আসবে হলো আপনার, যেহেতু থিটা আইসটা হচ্ছে 32, থিটা স্ট্রিম 212 থেকে 32 বিয়োগ করলে হয় 180, দুইটাই কিন্তু ফারেনহাইটে, ডিগ্রি ফারেনহাইট, এটাও ডিগ্রি ফারেনহাইট। তাহলে প্রথম কি হইতেছে, প্রথম গুণ হইতেছে, এইভাবে আইসা 180টা গুণ হইতেছে, 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি ফারেনহাইট, এটা প্রথমটা গুণ হইতেছে, এটা কিন্তু ওর সাথে গুণ আকারে আছে, এই পুরোটা গুণ আকারে আছে, তারপরে গিয়ে মাইনাস প্লাস 32 হইতেছে। আপনি কিন্তু ভুলেও এই 32-এর সাথে 180 যোগ করতে পারবেন না, কারণ কি আমরা 6 থেকে পড়ে আসছি, জি ভাই, আগে মাইনাস গুণের মাইনাস। কাজ তারপরে যোগের কাজ, তাই না? জি ভাই, আগে গুণ করতে হবে তারপর যোগ করলে হবে। হ্যাঁ এই তো হাসান ভাই বুঝতে পারছেন, জুবার ভাই বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি ভাইয়া, বুঝছি। হ্যাঁ এখানে কিন্তু আপনি যোগ করতে পারবেন না, এটা কিন্তু যোগ করলে কিন্তু একদম বড় ধরনের ভুল হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বুঝা গেছে না ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেল, এই দুটো স্কেল তো বুঝা গেছে। ওকে, জি ভাইয়া, বুঝে গেছে ভাই। আচ্ছা এরপরে এটাই হলো আজকে আমাদের লাস্ট টপিক। আচ্ছা লাস্ট টপিকের আগে, এখন পর্যন্ত যা পড়াইছি সবগুলোই তো বুঝা গেছে নাকি? জি ভাইয়া। বেশি কঠিন মনে হয়েছে? না ভাইয়া। আমি এগুলা কিন্তু আসলে কঠিন অনেক, আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরে যদি না বুঝেন তাহলে ভাই আমার ব্যর্থতা। না ভাই, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ যদি বুঝে থাকতে পারেন তাহলে ঠিক আছে। এই পর্যন্ত যেগুলো আছে, আচ্ছা এখানে এখন আমার একটা কোশ্চেন হলো যে এক্সাইজ আর এক্স সিস্টেমটা কি? এক্সাইজ আর এক্স সিস্টেম হলো যখন তার পরিবর্তনশীল মান আসবে, যেমন থিটা আইসের মানটা জানি আমরা, সেলসিয়াস স্কেলে তাদের স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট 0 আর 100, আর এক্সাইজ বলবে যে আমার পানির পরিমাণ, পানিতে তাপমাত্রা হইতেছে 25 ডিগ্রি বা বাষ্প হচ্ছে 100 ডিগ্রি, তখন মান কত, তখন সেগুলো মান বসায় টসায় করতে হবে, সেটা সামনে আসবো, সামনে করব। এখন আপাতত এটা জানা দরকার নাই, আপাতত বলে রাখলাম যে ওইগুলোর শুধু মান অন্যরকম মান থাকবে, এগুলো যেমন ফিক্সড আছে কিন্তু ওইগুলো হবে অন্যরকম মান। ফিক্সড বলতে সেলসিয়াসে ফিক্সড হলো 0 আর 100, ফারেনহাইটের হলো 32 আর 212। তো এক্স এর ক্ষেত্রে সেগুলোর মান চেঞ্জ করে বলা থাকবে, তখন আপনাকে থিটা আর এক্স এর মধ্যে মানটা বের করতে হবে। আচ্ছা এটা পরে দেখবো আমরা, আপাতত সহজগুলোই দেখেন, কঠিন আর গেলাম না। আচ্ছা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা শূন্যতম সূত্র দেখছি, এখন আসলে প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এই সূত্রটার দ্বারা অনেক কিছুই নির্ধারণ করা হয়, যেমন কোনো কিছুর কোনো ধরনের আপনার তাপের তাপের তাপীয় অবস্থা বা তাপমাত্রা, তো সবগুলোর একটা পরিবর্তন বা পরিবর্তনশীল যেটাই বলেন না কেন, সেগুলো আমাদের কিছু প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র বা শূন্যতম সূত্রের কিছু কাজ থাকে। তো প্রথম সূত্রর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে এরকম, যে মনে করেন আপনার একটা হচ্ছে যে তাপ শক্তি, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে কৃত কাজ। এখন আমি তাপ শক্তি দিয়ে, অভ্যন্তরীণ শক্তি দিয়ে আমার একটা কাজ আসবে। যদি আমি একটা গাড়ি চালাই, গাড়ির ভিতরে একটা ইঞ্জিন থাকে, যে ইঞ্জিনের ফুয়েল দিতে হয়, মানে ফিউল দিতে হয় এক কথায়, সে ফিউলটা যদি আমি দেই তাহলে তার ভিতরে একটা তাপ শক্তি উৎপন্ন করে, অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে একটা কৃতকাজ তারা প্রেরণ করে। কৃতকাজ প্রেরণ করে না, স্বাভাবিক। যদি আমার এখানে ফিউল দেওয়া হয় তখন তারা নিজেদের মধ্যে একটা কাজ করে, সেই কাজের মাধ্যমে তারা কি একটা কৃতকাজ আসে, আর কৃতকাজ আসার জন্য তাদেরকে কি কি লাগে, অভ্যন্তরীণ শক্তি আর তাপ শক্তি লাগে। তাপ ছাড়া কখনোই কিন্তু আপনি কৃতকাজ পাবেন না,
এই যে যতগুলো ইঞ্জিন চলে সবগুলো কিন্তু এই থার্মোডাইনামিক্সের ব্যবহারের কারণে, এই থার্মোডাইনামিক্সের উপর ভিত্তি করে এই সবগুলো আপনার ইঞ্জিন বলেন, যত ধরনের পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এই সবগুলো কিন্তু এই থার্মোডাইনামিক্সের উপর ভিত্তি করেই চলে। কারণ আমার এখানে যে ডেল ডাব্লিউটা বলা হইতেছে, এই যে এখানে যে ডেল ডাব্লিউটা, এই ডেল ডাব্লিউটা হচ্ছে আমাদের কৃতকাজ, যেটা আমরা গাড়ি ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরপরই গাড়ি চলতে শুরু করে, এটাই হচ্ছে কৃতকাজ। গাড়ির চলাটাই হচ্ছে কি কৃতকাজ। আর এখানেই আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আসে। আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা মূলত কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে যান্ত্রিক শক্তি যদি আমাদের থাকে, কোনো কিছু যদি যান্ত্রিক শক্তি থাকে, সেই শক্তির উপর নির্ভর করেই অনেক কিছু আপনার বের করা যায়। আচ্ছা, অত কঠিনে যদি না বলি, যদি একটু সহজে বলি, যে এখানে এই কৃতকাজটা আমি আপনাকে যেটা বললাম, যে কৃতকাজটা কিভাবে আসে, ইঞ্জিনের মধ্যে একটা তাপ শক্তি থাকবে, এই তাপ শক্তিটা থাকবে, আর এই অভ্যন্তরীণ শক্তি থাকবে একটা ইঞ্জিনের মধ্যে। তো কিভাবে আসবে? আমার যদি আমি ডেল ডব্লিউটা এখানে লিখি, সেটা হবে কি ডেল কিউ মাইনাস ডেল ইউ। যখন আমার তাপ শক্তি থেকে অভ্যন্তরীণ শক্তিটা আমরা যখন বিয়োগ করব বলতে সে আস্তে আস্তে কোনো কিছু কৃতকাজের কাজ কি, যে কোনো কিছু আস্তে আস্তে কি খায় ফেলতে বলতে শোষণ করতে থাকে। কোনো কিছু যদি শোষণ করতে করতে, যেমন আপনি যখন তেল ভরবেন, তেল কিন্তু শোষণ করেই কৃতকাজ আসে। তেলটা যদি শোষণ না করতো তাহলে কি আমাদের কিন্তু তেল ভরা লাগতো? তেল কিন্তু ভরা লাগতো না। তো তেলটা শোষণের ফলে কিন্তু কৃতকাজটা আসে। আচ্ছা, তেল শোষণ করে যখন কৃতকাজ আসে, এটার মাধ্যমেই এই যে তাপ শক্তি, অভ্যন্তরীণ শক্তির এটার একটা প্রভাব আছে। তাপ শক্তি থেকে যখন অভ্যন্তরীণ শক্তিটা চলে যায়, তখন সেই কৃতকাজটা আসে। আচ্ছা, মূলত আমাদের যে সূত্র সেটা হচ্ছে যে যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, একটা সিস্টেম, ওই যে বললাম ইঞ্জিন, সেখানে যখন তাপ শক্তি সরবরাহ করা হয়, ইঞ্জিনটা যখন একটা পিস্টনের সাথে বা স্পার্কের সাথে যখন স্ফুলিঙ্গ আকারে যখন তাপ শক্তি তৈরি করে, তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। কথাটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, ইঞ্জিনের কথাটা বুঝতে পারছেন তো নাকি? জি ভাই। আমি আবার বলি কথাটা কিরকম। আমি আগে ইঞ্জিনের কথাটা নিয়ে আসি। এটা ইঞ্জিনেরটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এখানে এই বিজ্ঞানী ক্লসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বুঝতে পারবেন। আমি একটা ইঞ্জিনের মধ্যে পেট্রোল দিলাম, পেট্রোল দেওয়ার পরে আমি ইঞ্জিনটা স্টার্ট করলাম, সেই পেট্রোল থেকে তাপ শক্তি তৈরি হবে। ওই তাহলে যে ইঞ্জিনটা, সেটা হচ্ছে একটা সিস্টেম। ইঞ্জিনটা হচ্ছে একটা সিস্টেমটা চলতেছে তাপ শক্তির সহায়তায় বা বৃদ্ধিতে। তাপ শক্তি যখন বৃদ্ধি হইতেছে, সেই কারণে সেই ইঞ্জিনটা চলতেছে একটা তাপের আদান প্রদানের কারণে। সূত্রটা এভাবেই বলছে যে যখন কোনো সিস্টেমে, আমি যেটা বলতেছি সেটা সূত্র, খাতায় লিখেন, সূত্রটা খাতায় লিখেন, দুজনেই সূত্রটা খাতায় লিখেন, আমি বলি লিখেন, তাহলে দেখে দেখে পড়লেই বুঝতে পারবেন। বলতেছি কিন্তু, যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, লিখতেছেন তো নাকি? রেসপন্স করেন, লিখতেছেন? দুজনেই রেসপন্স করেন। জি ভাই, লিখতেছি ভাই। হাসান ভাই? জি ভাই, বলেন একবার ভাই। হ্যাঁ, যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, এটা কিন্তু তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, জি ভাই, তারপর? তখন সেই তাপ শক্তির কিছু অংশ
যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। প্রথম থেকে আবার বলি, যখন কোনো সিস্টেমের তাপ শক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এ পর্যন্ত লেখা হয়েছে দুজনেরই? জি ভাই। জি ভাই। এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। লেখা হয়েছে পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে, শেষ। এটাই হচ্ছে সূত্র। এবং বাকি অংশ দ্বারা সিস্টেম, বলেন। বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। লেখা হয়েছে? জি ভাই। আমি আবার বলি প্রথম থেকে। যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। তাহলে এখন দেখেন ইঞ্জিনের সাথে মিলাই দেখেন মিলে কিনা। যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, স্বাভাবিক একটা ইঞ্জিনে তাপ শক্তি সরবরাহ করা হয়, সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সাথে করে। ভিতরে কি করে, একটা ইঞ্জিনের কিন্তু গাড়ির ইঞ্জিনে বেশিরভাগ সময় 4টা পিস্টন থাকে, 6টাও থাকে, 6টা পর্যন্ত থাকে। বড় ধরনের প্রেডো গাড়িতে 6টা ইঞ্জিনের মতো থাকে। তো 4টা ইঞ্জিন যখন থাকে, আপনারা কার্নোচক্রতে 4টা ইঞ্জিন নিয়ে পড়াশোনা দেখবেন, এটা পাবেন। কার্নোচক্র 4টা ইঞ্জিন, 4টা পিস্টন থাকে। তো তারা কি করে, তাপ উৎপাদন করে। তাদের কাজই হলো পেট্রোল থেকে, ডিজেল থেকে, মানে ফিউল থেকে তাপ উৎপাদন করে। সেটা সিএনজিও হোক, সিএনজি মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাসও হোক। সিএনজি দ্বারা যে ওই সিএনজি গাড়ি সেটা না, সিএনজি দ্বারা কিন্তু গ্যাস বোঝায়, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সিএনজিও হোক, সেটাই যেটাই হোক, যে ধরনের ফিউলই হোক, সেই ফিউলগুলো ইউজ করে একটা বাহ্যিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। তাহলে কি বাকি অংশ মানে কি, ওই যে গাড়িটা সামনের দিকে যাচ্ছে, পরিবেশের উপর কি বাহ্যিক কাজ সম্পাদন করতেছে না? বাহ্যিক কাজ মানে কি, গাড়ি চাকা কি বাইরে না? তো বাইরে তার কি গাড়ি সামনের দিকে যাচ্ছে। কথা বোঝা গেছে? এই সূত্রটা বোঝা গেছে তো নাকি? ক্লিয়ার নাকি বলেন? না ক্লিয়ার থাকলে আমি আবার বোঝাবো। জি ভাই, ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এটার সূত্র হচ্ছে এটা, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ এটা ডাইরেক্ট সূত্র মুখস্থ করে রাখবেন। তাপ শক্তি হচ্ছে কি, অভ্যন্তরীণ শক্তি আর কৃত কাজ। অভ্যন্তরীণ শক্তি আর কৃত কাজের যোগফলই হচ্ছে তাপ শক্তি। কৃত কাজ কইরা, সাপোজ আপনার বডির ভিতরে একটা অভ্যন্তরীণ শক্তি আছে এবং আপনি কাজ করতেছেন। যখন আপনি কাজ করবেন তখন দেখবেন আপনার শরীর গরম হয়ে গেছে। আপনি যখন বাইরে প্রচুর কাজ করেন, সাপোজ মাটি কাটবেন, মাটি কাটলে দেখবেন যে আপনার শরীর অনেক গরম হয়ে যাবে, তাপ শক্তি একটা উৎপন্ন হবে। কেন হয়েছে এটা? আপনার ভিতরে একটা অভ্যন্তরীণ শক্তি আর আপনি টোটাল যে হাত দিয়ে কুদাল দিয়ে কাটতেছেন মাটি, এই দুটোর যোগ ফলেই আপনার একটা তাপ শক্তি উৎপন্ন হয়েছে শরীরের মধ্যে। এখন ক্লিয়ার হয়েছে সূত্রটা? জি ভাই, ক্লিয়ার। এই যে এই ফর্মুলাটা যে কিভাবে হইলো এটা বুঝছেন তো নাকি? জি ভাই। না বুঝলে বলেন, আবার বুঝাবো। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এটা এই আকারে লেখা যায়, ডি কিউ ডি ইউ ডি ডাব্লিউ, এই আকারে লেখা যায়। একই কথা। এই ডি কিউ এটা দ্বারা বোঝাইতেছে কি, একটা অংশ, এত বড় একটা সাইজের লাঠি আছে, এই লাঠির এতটুকু অংশ হচ্ছে তার ডেল পরিমাণ বা ডি পরিমাণ। ডি মানে ডিফারেন্সিয়েশন। আপনার ম্যাথে কলেজে উঠছেন, আপনার অন্তরীকরণ যোগজীকরণ পাবেন। অন্তরীকরণ হচ্ছে ডিফারেন্সিয়েশন
আর যোগজীকরণ হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই যে ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে একটা অংশ, এই অংশ হচ্ছে তার ডি পরিমাণ, ডি কিউ পরিমাণ। নাকি বুঝি না কথাটা? জি ভাই বুঝছি। বুঝতে পারছি ভাই। আপনারা ম্যাথের মধ্যে হায়ার ম্যাথে পাবেন ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, মানে অন্তরীকরণ যোগজীকরণ। অন্তরীকরণ যেগুলো সেগুলো হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর যোগজীকরণ হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে এফ হয়ে গেছে ভেক্টরের মধ্যে ভাই একটা করছি যে অন্তরীকরণ আর যোগজীকরণ ব্যবকলন। ব্যবকলন। জি ভাই। হ্যাঁ একই কথা, একই কথা, আপনি দেখবেন একই কথা, কোনো ই নাই। মানে বাংলা কথা, বাংলা তো কত নামই দেওয়া যায়, কিন্তু ইংলিশে হচ্ছে, ইংলিশে একটা নামই, ইংলিশে অন্য কোনো নাম নাই। ইংলিশে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ইন্টিগ্রেশন। বাংলায় কত কথাই তো হইতে পারে। বাংলায় আপনি ভেক্টরের মধ্যে হ্যাঁ বলেন। শুধু অন্তরীকরণ আছে ভাই ভেক্টরের মধ্যে? হ্যাঁ অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন, ভেক্টরের কাজই ডিফারেন্সিয়েশন। ভেক্টরে আপনি ইন্টিগ্রেশন দিয়ে কিছু কোনো কাজ করতে পারবেন না, বুঝা গেছে? ভেক্টরের মধ্যে সবকিছু পাবেন আপনি ডিফারেন্সিয়েশন, ডি 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 আকারে, ডেল বা ডি আকারে, যে ডেল ডেল আকারে, ডেল ওয়াই ডেল এক্স এই আকারে পাবেন ভেক্টরে। এই জন্য এটাকে অন্তরীকরণ করা হয়। কথা বোঝা গেছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, অনেক সময় হয়ে গেছে। এই পর্যন্ত যা পড়াইছি যদি বুঝে থাকেন বলছেন তো বুঝে গেছেন, মনে হয় না আর কোনো সমস্যা আছে, তাহলে ঠিক আছে। নাই ভাই কোনো সমস্যা। ওকে নেক্সট আচ্ছা ক্লাসে একটু কথা বলতে চাচ্ছিলাম আমি, সেটা হলো কি জুবাইর, তোমার কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? মানে তুমি রেগুলার ক্লাসে লেট করে আসতেছো ভাইয়া? জি ভাই আজকে একটু সমস্যা হয়েছিল তো, আর ভাই আমার ওই সন্ধ্যার দিকে ইংলিশ কোচিং এ ভর্তি হয়েছে আর কি, তো ওইখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে যেত ভাইয়া, এর জন্য আর কি। আমরা তো ইংলিশ কোচিং শুরু করবো এখানে, সমস্যা নেই। যাই হোক, এখন কথা হলো ভাইয়া টাইম মতো একটু ক্লাস ভাই আপনার কথা বুঝি নেই ভাই, ওই নেটের সমস্যা করতেছে। বললাম তোমার ইংলিশ কোচিং সপ্তাহে কয়দিন থাকে? ভাই সপ্তাহে থেকে 4 দিন ভাই। মামুন ভাই আপনার কথাটা হ্যালো ড্রপ হচ্ছে। হ্যাঁ 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 বলেন এখন। মামুন ভাই আপনার কথাটা ড্রপ হচ্ছে। না ভাই আপনার নেটে মনে হয় সমস্যা, কথা বোঝা যাচ্ছে না। এখনো শোনা এখন যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন বলেন। না বললাম শেষটা কয়টা এখান থেকে? মামুন ভাই আপনি যখন কথা বলতেছেন না তখন কথাটা আসতেছে না আর কি, কিসের সমস্যা হচ্ছে এটা বোঝা যাচ্ছে না হয়তো বা। যাই হোক, মানে মোট কথা জুবাইর একটু টাইম মতো ক্লাসে এসো, টাইম মতো ভাইয়া, সময় মতো। জি ভাই। ঠিক আছে, এটাই ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকেন ভাই।